আজকের ভিডিওটি লাউ হারভেস্ট দিয়ে শুরু করলাম। আজকে ছাদ বাগানে অনেক অনেক প্রাপ্তি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। চন্দ্রমল্লিকা ফুলগুলো সবেমাত্র ফোটা শুরু করেছে। দেখুন কি অপরূপ সৌন্দর্য। সবগুলো ফুল যখন ফুটে উঠবে তখন প্রতিটা গাছ এক একটা তোড়ার মতো মনে হবে। যাই হোক, আজকের যে লাউটা আমি হারভেস্ট করেছি সেটা আমি আজকে শোল মাছ দিয়ে রান্না করব। রান্নাটা শেয়ার করতে পারছি না, তবে শোল মাছ লাউ খুব ভালো কম্বিনেশন, এটা আমরা সবাই জানি। আজকে ছাদ বাগানে নানাবিধ কাজ আছে। এই নানাবিধ কাজের মধ্যে নাম্বার ওয়ান যে কাজটা সেটা আমি করছি এখনই আপনাদের সামনে, সেটা হলো হ্যান্ড পলিনেশন। এটা কুমড়ো আমার দুটো হয়েছে এই ছোট্ট একটি গাছে। যেহেতু ছাদ বাগান করি, অল্প পরিসরে অল্প জায়গায় গাছ তেমন একটা বেশি লাগাতে পারি না। বাগানে যে শুধু পোকামাকড় থাকে সবজি বা ফল ফুল নষ্ট করার জন্য তা নয়, অনেক উপকারী পোকামাকড় আছে যেগুলো পলিনেশনে সাহায্য করে। যেহেতু আমাদের ছাদ বাগান অল্প পরিসরে হয়, এখানে উপকারী পোকা দেখা মেলাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। তার এই জন্যই যাতে একটা দুটো যে ফল আসে সেটা যাতে নষ্ট না হয়, সেজন্য আপনারা হ্যান্ড পলিনেশন করে দেবেন আমার মতো করে। যাই হোক, আজকে অনেকগুলো কুমড়ো ফুল হারভেস্ট করছি। এই কুমড়ো ফুল দিয়ে কুমড়ো ফুলের বড়া হবে। এটাও অনেক মজা। আজকে যেমন লাউ, শোল মাছ দিয়ে রান্না হবে। আপনারা যতদূর সম্ভব হ্যান্ড পলিনেশনটা সকালের দিকে করার চেষ্টা করবেন, রোদ ওঠার আগে। এখন বাজে সকাল 7টা, আমি দৌড়ে ছাদে চলে এসেছি। আবার অনেকে আছে রাতের বেলা ফুলটা ফুটে রাতে এসেও করে দিতে পারেন, কিন্তু দুপুরে রোদে বা বিকেলের টাইমে না করাই ভালো। ফুলটা যেহেতু সকালে ফোটে, হ্যান্ড পলিনেশনটা সকালে করলেই ভালো। তারপরেও আমি দুটো তিনটে কুমড়ো ফুল গাছে রেখে দিয়েছি। হ্যান্ড পলিনেশনের পরেও যাতে পলিনেশন হয়, নষ্ট না হয় কুমড়োটা, সেই জন্য তারপর আমি আপনাদের সাথে কুমড়োটা বড় হচ্ছে কিনা সেটাও শেয়ার করব। এই বছরের লাস্ট জাম্বুরাটা আমি হারভেস্ট করলাম। যাই হোক, অনেকগুলো জাম্বুরা হয়েছিল, একে একে অনেকগুলোই জাম্বুরা হারভেস্ট করা হয়েছে। লাস্টটা করে নিলাম কারণ এরপরে আমাকে এই গাছগুলোর মধ্যে সার দিতে হবে পরবর্তীতে ফুল আসার জন্য জানুয়ারি মাসে। আর এই কমলাগুলাও আমি লাস্ট এই সিজনে হারভেস্ট করে নিলাম। অনেকগুলোই হয়েছে কমলা। যাই হোক, একে একে যা ছিল গাছে সব হারভেস্ট করে নিতে হচ্ছে, কারণ এই ডিসেম্বর মাসে যদি আপনারা এই লেবু জাতীয় গাছের যত্ন না করেন প্রপারলি, তাহলে নেক্সট যে সিজন আসতেছে সেই সিজনে কিন্তু আপনারা আশানুরূপ ফল পাবেন না। এখন দুটো পেঁপে ছিল গাছে, সেই পেঁপে দুটো হারভেস্ট করে নিলাম। যাই হোক, অনেক উঁচু পেঁপে গাছ, আমাকে বেশ উপরে উঠেই পেঁপে দুটো পাড়তে হয়েছে। আর আমার এই সেই করলা গাছ, যে করলা গাছটা আপনাদের সামনেই উলকপির বেডে আমি লাগিয়েছিলাম, আপনাদের সামনেই মাচা দিয়েছি। এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমার সেই গাছ থেকে আমি আজ করলা ফার্স্ট টাইম হারভেস্ট করছি। দেখেন কি সুন্দর বড় বড় হয়েছে বা চমৎকার ফলন। এটা কিন্তু ছোটই হয় এই উচ্ছেটা, এটা করলা বলে না, এটার উচ্ছে বলে। খুব সুন্দর হয়েছে। এই রকম দু তিনটে যদি করলা গাছ আপনার বাগানে থাকে তাহলে বাজার থেকে আর করলা কিনে খেতে হবে না। আমার প্রায় নিচে উপরে, নিচে মানে বারান্দাতে এবং ছাদে মিলে প্রায় 6টা গাছ, এবং পর্যাপ্ত করলা আমি পাই। 2-3 দিন পর পর হারভেস্ট করি। যাই হোক, আমাকে করলাটা আর বাজার থেকে কিনতে হয় না। এই হচ্ছে আজকের ছাদ বাগানের প্রাপ্তি। সাথে আছে লাউ, এবং সাথে আরেকটা জিনিস হারভেস্ট করছি সেটা হচ্ছে বেগুন। এই ফার্স্ট আজকে শীতের বেগুনটাও আমি গাছ থেকে সংগ্রহ করে নিলাম, এবারের সিজনের ফার্স্ট বেগুন। আর নতুন গাছের কিছু সিম আমি হারভেস্ট করছি সেই সাথে। খুব বেশি যে হয়েছে তা নয়, কিন্তু গাছটা এবার আমার খুব ভালো হয়নি এই বছর সিম গাছটা, তারপরও ফলন হচ্ছে। একটা দুটো করে অনেকগুলোই সিম হারভেস্ট করলাম। আজকে কিন্তু ছাদ বাগান থেকে প্রাপ্তি অনেক। ফল হারভেস্ট করেছি, সবজি হারভেস্ট করেছে, বাগানে প্রচুর পুঁইশাকও ছিল। আজকে আর হারভেস্ট করলাম না, নেক্সট কোনো দিন সেটা হারভেস্ট করবো ইনশাল্লাহ। ছোট ছোট চারা গাছগুলো আজ বড় হয়ে ফলন ধরতে শুরু করেছে। বেগুন গাছের ফলন বাড়াতে করণীয় কি, একটা দুটো স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। আর সেই সাথে কিছু কিছু পাতায় মাছি পোকার আক্রমণে নষ্ট করে দিয়েছে, সে পাতাগুলো আমি রিমুভ করব গাছ থেকে। এবং মাছি পোকার আক্রমণ থেকে কি করে পরিত্রাণ পেতে পারেন আপনারা ঘরোয়া ভাবে,
মাছি পোকার আক্রমণে পাতাটার কি অবস্থা হয়েছে আপনারা দেখুন। এই মাছি পোকার হাত থেকে আপনারা কিভাবে ঘরোয়াভাবে পরিত্রাণ পাবেন সেটা আলোচনা করব আজকে। আর গাছটা একটু আমি পরিচর্যা করে দিব। এটা মাছি পোকার আক্রমণও যদি না হতো, গাছের যে বড় পাতাগুলো আছে, বয়স্ক পাতাগুলো আছে, বা যে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, সেই পাতাগুলো অবশ্যই আপনাদের কেটে দিতে হবে। গাছটা একটু যাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে, গাছের যে শিকড়টা আছে সেখানে, সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। বেগুন গাছের পরিচর্যার ক্ষেত্রে নাম্বার ওয়ান, এই পরিচর্যাটা আপনারা অবশ্যই করবেন। বেগুন গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং বয়স্ক পাতাগুলো কেটে দিবেন যাতে সূর্যের আলোটা পৌঁছায়। সূর্যের আলো পৌঁছানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যে পর্যাপ্ত খাবারগুলো দিচ্ছেন গাছে, সেই খাবারগুলো যাতে বেগুন গাছটা সুন্দর মতো ইউটিলাইজ করতে পারে, সেই জন্যই আপনাকে গোড়ার মাটি এবং গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং মাছি পোকা যে আক্রমণ হয়েছে, ঘরোয়াভাবে আমি যে ট্রিটমেন্টটা সবসময় করে থাকি সেটা হলো নিম পাতা, কাঁচা নিম পাতা ফুটন্ত পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে এটার সাথে হলুদ মিশিয়ে স্প্রে করি প্রয়োজন মতো। আর যদি পোকার আক্রমণটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিম পাতা, হলুদ পানির সাথে একটু রসুনের বাটা এবং পেঁয়াজ বাটা মিক্স করে তারপরে স্প্রে করবেন। এটা 24 ঘন্টা রেখে দিতে হবে কিন্তু। তাহলে যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে নিম পাতার সাথে হলুদ তো দিবেনই, সেই সাথে রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট সেটা সংমিশ্রণ করে অ্যাটলিস্ট 12 ঘন্টা আপনারা এই লিকুইডটা রেখে সন্ধ্যার আগ দিয়ে স্প্রে করবেন। এই ঘরোয়া পদ্ধতিটা অবলম্বন করলে আপনারা এত চমৎকার রেজাল্ট পাবেন বেগুন গাছে এই মাছি পোকার আক্রমণের হাত থেকে গাছকে বাঁচানোর, মানে এর চেয়ে চমৎকার সমাধান আর কিছু নেই। অবশ্যই এই কীটনাশকটা একদিন হাতে কলমে আপনাদের সাথে শেয়ার করব। এখন বেগুন গাছটার মধ্যে একটু আমি সবজি খোসা দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে একটু সার প্রয়োগ করে দিব যাতে গাছের পরবর্তী ফলন এবং গাছটা খুব ভালো থাকে এবং সবুজ থাকে। অ্যাটলিস্ট মাছি পোকার আক্রমণে গাছটা একটু বিপন্ন হয়ে গেছে, যেটা দুশ্চিন্তার কিছু কারণ নেই। এই ট্রিটমেন্টের পরে একটু গাছের গোড়ায় সার প্রয়োগ করে নিড়ানি দিলেই গাছটা আবার সবুজ হয়ে যাবে। যাই হোক, আমি কিছু সবজি খোসা বেশি ছিল সেটা আমি টমেটো গাছের গোড়াতেও একটু দিয়ে দিলাম। জৈবভাবে চাষ করেও কিন্তু অনেক সুন্দর ফলন আশা করতে পারেন এবং অনেক সুন্দর ফলন হয়। আমি সবসময় জৈবতে চেষ্টা করি চাষ করার। এই তো আমি টমেটো গাছ এবং বেগুন গাছের সবজির খোসাগুলা গোড়ায় দিয়ে দিলাম এবং এটা যাতে পোকার আক্রমণ না হয় এটার উপর দিয়ে আমি একটু সার মিশ্রিত মাটি অ্যাড করে দিব যাতে দ্রুত পচে যায় সবজির খোসাগুলা, কারণ মাটিতে অনেক উপকারী মাইক্রোবস থাকে যেগুলো পচাতে সাহায্য করে। টমেটো গাছের গোড়াতেও মাটি দিয়ে সবজির খোসাগুলো ঢেকে দিলাম যাতে দ্রুত পচে যায় সবজির খোসাগুলা এবং গাছ যাতে দ্রুত এটা নিতে পারে। যাই হোক, এখন পরবর্তীতে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন বেগুন গাছের। এই যে বেগুনের ফুলটা দেখতে পাচ্ছেন, ফুলটা ধরে পাপড়িটা মিলে আস্তে করে একটু খালি ঘর্ষণ দেবেন, ফ্রিকশন যেটাকে বলে। এটা করে দিলে কি হবে, বেগুন গাছের ফুলটাও ঝরবে না বা পলিনেশনটা হয়ে গেল, বেগুনটাও মিস হবে না। এটা কিন্তু একটা চমৎকার, আমি প্রায় দেখলেই এই জিনিসটা করি, কারণ বেগুন গাছের স্ত্রী গর্ভাশয় এবং পুরুষ গর্ভাশয় একই সাথে থাকে একটা ফুলে। সেই জন্য আপনারা যদি একটু ফ্রিকশন করে দেন ফুলটা ধরে, তাহলে কিন্তু আর দুশ্চিন্তা থাকার কারণ নেই যে বেগুনটা আর হবে না। বেগুনটা চমৎকারভাবে বড় হবে ইনশাল্লাহ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি প্রতিটা কোশ্চেনের সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এই দিয়ে শেষ করব আজকের ভিডিওটা। সেই বৃষ্টিতে লাগানো টমেটো গাছ কয়েকটা বেশ বড় হয়েছে, ফুলও এসছে এবং অলরেডি ফলনও হয়েছে গাছে। যাই হোক, এটা অন্য আরেকদিন কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।